ঝুপ করে অন্ধকার নেমে এসেছিল অবনীপালিতের চোখের ওপর। মুহূর্তের মধ্যে অন্ধকার দেখে দিশাহারা হয়ে পড়েছিল অবনীপালিত। এমনকি মাথার উপর যে প্রচণ্ডভাবে এমন একটা ধাক্কা লাগতে পারে সেটাই সে প্রথমে বুঝতে পারেনি। পরে যখন বুঝতে পারল তখন মাটি থেকে উঠে কোনো রকমে মাথায় হাত বোলাতে বোলাতে এগোতে লাগলো বাড়ির দিকে। উফ বাবারে, বড্ড বাঁচা বেঁচে গেছি। গাছের ডালটা মাথার ওপর ভালোভাবে পড়লে যে কি হতো। অবনী রাস্তা দিয়ে হাঁটছিল। গ্রামের পথের দুপাশে বড় বড় গাছের ডালপাতা এমনভাবে ছড়িয়ে রয়েছে যেন সুযোগ পেলেই সেগুলো নিচে নেমে এসে গ্রামের পথ দখল করে বসবে। কিন্তু সে কথা মনেই হয় শুধু, কখনো এমনটা হয়নি। তাছাড়া গ্রামের লোকেরা এদিকে নজর রাখে। বিশেষ করে গ্রামের শেষ দিকে যে পথটা পাশে নরহরিপুর পর্যন্ত গেছে, সেই পথের কাছে গাছের ডালপাতাগুলো হুড়মুড় করে বড় হয়ে রাস্তার দিকে এগোতে শুরু করলেই কোনো একদিন সুযোগ বুঝে বেশ কয়েকজন মিলে ছাঁটাই করে দেয়। এই চলে আসছে আজ অনেক বছর ধরে। কিন্তু মাঝে মাঝে এই নিয়মের ব্যতিক্রম হয়। একদিন নরহরিপুরে সেই মেলা বসেছে। লোকজন এখন সেদিকে ব্যস্ত। 1 মাসের মেলায় খাওয়া দাওয়া, দোকানপাট, কেনাকাটা সবকিছুই তো হয়। আর সেই জন্যই অবনীপালিত আজ সকালের দিকে গিয়েছিল মেলার পথে। এখন ফেরার সময় একটু রাত হয়ে গেছে। অবনী পথ চলছে আর হাঁটতে হাঁটতে বলছে, না 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 না, বড় দেরি হয়ে গেল, বড় দেরি হয়ে গেল। এত দেরি করাটা ঠিক হয়নি। না 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 না। আকাশ জুড়ে কালো মেঘ জমে রয়েছে। বারবার ভীষণ বিদ্যুৎ চমকাচ্ছে। সনসনে একটা হাওয়া কোথা থেকে যেন ছুটে এসে বারবার ধাক্কা দিচ্ছে অবনীর গায়ে। বাকিটুকু গিয়ে ধাক্কা লাগছে গাছদের গায়ে, আর তাতেই গাছের ডালপাতাগুলো অমন করছিল। অবনী প্রায় জায়গাটা পেরিয়ে এসেছিল এমন সময় হঠাৎ করে মাথায় প্রচণ্ড আঘাতের ব্যাপারটা বুঝতে পেরে চোখে অন্ধকার দেখে প্রথমে মাটিতে উপুর হয়ে পড়ে যায়। একেবারে মাথায় গাছের ডাল ভেঙে পড়ে অক্কা পাওয়ার মতো অবস্থা। কিন্তু গাছের ডালটা মাথায় ঠিকভাবে লাগেনি, এক পাশে ছুঁয়ে বেরিয়ে গেছে। আর তাতেই অবনীপালিত অন্ধকার দেখেছিল। যখন অন্ধকার ভাবটা কাটল তখন কোনো রকমে উঠে হুড়মুড় করে জায়গাটা থেকে বেরিয়ে এলো। আজকে কার মুখ দেখে যে উঠেছিলাম, এত বড় বিপদ হবে এ আর কে জানতো। ভাগ্যিস কিছু হয়নি। ভগবান, তোমার অশেষ দয়া। ভগবানের কাছে ছিল কি ছিল না সে কথা জানা নেই, তবে অবনীপালিতের ভাগ্য ভালো ছিল। এর আগে ওই পথে গাছের ডাল ভেঙে একটা গরুর গাড়ির গাড়োয়ান মরেছিল। ডাল ভেঙে ঠিক তার মাথার উপরেই পড়েছে। গরু দুটো ভয় পেয়ে মৃত গাড়োয়ানকে সঙ্গে নিয়ে অনেকটা পথ চলেছিল। তারপর নিজেদের ভুল বুঝতে পেরেছিল। কিন্তু অবনী বুঝতে পারছিল থামলে চলবে না, তাড়াহুড়ো করে বাড়িতে যেতে হবে। মাথার পেছনের দিকটা ব্যথায় কেমন টনটন করে উঠছে। প্রাণে বেঁচেছে এটাই তো অনেক। অবনী আরও 2 পা এগোতে প্রথম ব্যাপারটা মনে হলো। এতক্ষণ মনে হয়নি, এইবার মনে হলো ওই বড় বড় গাছের আড়াল থেকে হঠাৎ কি একটা কালো রঙের ছায়ামূর্তি ছট করে বাইরে বেরিয়ে এসে পথের এক পাশ থেকে অন্য পাশে চলে গেল। আর তার সঙ্গে সঙ্গেই হঠাৎ একটা আশ্চর্য কথা মনে পড়ে গেল। সেদিন হাওয়া দিচ্ছিল, বিদ্যুৎ চমকাচ্ছিল, কিন্তু এমন জোরে তো বাতাস নয় যে গাছের ডাল একেবারে নিচে ভেঙে পড়বে। গাছের ডাল ভাঙার শব্দ পর্যন্ত সে নিজের কানে শুনতে পায়নি। তাহলে তার মাথার উপর ওটা কি পড়েছিল? এতক্ষণ পরে কথাগুলো হঠাৎ করে মনে পড়ায় অবনী প্রথমটায় চমকে উঠল। পেছনটা অন্ধকার, অবনীর সঙ্গে আলো ছিল না। অন্ধকারের মধ্যেই এই নরহরিপুরের মেলা থেকে সোজা পথ চলে এসেছে সে গ্রাম পেরিয়ে। অনেকেই পথে এসেছিল, কিন্তু তারা আগেই এদিক ওদিক চলে গেছে। কারোর কারোর বাড়ি নরহরিপুরের কাছাকাছি, কারোর বাড়ি আবার নরহরিপুর আর এই গ্রামের মাঝপথ দিয়ে অন্য গ্রামের দিকে। এই গ্রামের লোক সচরাচর মেলায় যায় না, আর গেলেও তারা এত দেরি করে না। অবনী একা একাই আসছিল। অন্ধকারের মধ্যে পেছনে তাকিয়ে প্রথমে কিছু দেখতে পেল না, কিন্তু কিছু যে একটা মাথার উপর পড়েছিল সেটা মাথার ব্যথাটা অনুভব করে বোঝা যায়। শুধু মাথার উপর যে কি পড়েছিল সেটাই তো বুঝতে পারছি না।
গাছের ডাল ভাঙলো, কিন্তু গোটা আকাশ পরিষ্কার। তখনই আকাশে একবার বিদ্যুৎ চমকে উঠল, যেন অবনীকে দেখাবার জন্যই। বিদ্যুতের আলোয় চারপাশটা আলোকিত হয়ে উঠল। অবনী আর একবার শিউরে উঠল, কারণ এইবার অবনী চোখে দেখল যে একটু আগে যেখান থেকে সে হেঁটে সামনে চলে এসেছে, ঠিক সেইখানে মাটির উপরে গাছের ডালের বদলে কি যেন একটা পড়ে আছে। একটা মানুষের শরীর বলে মনে হচ্ছে না? তাই তো মনে হচ্ছে, একটা মানুষের শরীর। কিন্তু একটা মানুষের শরীর ওখানে আসবে কি করে? অবনী কাঁপা কাঁপা গলায় বলে উঠল, তার মানে আমার মাথার উপরে যেটা এসে পড়েছিল সেটা আর অন্য কিছু নয়, একটা মানুষের শরীর। কিন্তু একবার যখন বিদ্যুতের আলোয় অবনী ব্যাপারটা দেখেছিল, তখন সেটা নিশ্চল হয়ে পড়েছিল। কিন্তু আরও একবার বিদ্যুৎ চমকাতেই এবার যা দেখতে পেল, তাতে তার গোটা শরীর যেন বরফের মতো হয়ে গেল। মাটিতে পড়ে থাকা মানুষের শরীরটা এবার যেন চার হাত পায়ে তার দিকে এগিয়ে আসতে শুরু করেছে। একটুও সময় নষ্ট না করে সে ছুটল গ্রামের দিকে, আর ছুটতে ছুটতে গ্রামের কাছাকাছি এসে পড়ে চিৎকার করে ডাকতে লাগলো সবাইকে, কে কোথায় আছো? বাঁচাও আমায়, বাঁচাও! আরে কে কোথায় আছো? অবনীর চিৎকারে গ্রামের কেউ সাড়া দিল না। গ্রামের লোকেরা আধারে ঘরের দরজা বন্ধ করে আছে। কান পর্যন্ত গিয়ে পৌঁছলেও তারা বুঝে ওঠার আগেই অবনী পেছনের দিকে শুনতে পেল আরো খটখটে অদ্ভুত একটা শব্দ। শুধু মানুষের নয়, প্রাণীর ও জীবজন্তুর হাড় নানা সাধনার কাজে লাগে। তবে মানুষের ক্ষেত্রে খুলি কিন্তু খুব প্রয়োজনীয় বস্তু, কারণ খুলির মধ্যেই আবদ্ধ থাকে মানুষের আত্মা। কিন্তু আমরা তো জানি মানুষের মৃত্যুর পর মানুষের আত্মা শরীর থেকে বেরিয়ে যায়। আপনি নিজেই সে কথা বলেছেন, এখন বলছেন মানুষের খুলির মধ্যে আত্মা আবদ্ধ থাকে। কথাটা হয়তো এক কথায় তোমাকে বললাম বলে এমন মনে হচ্ছে, আসলে কিন্তু এই ব্যাপারটা ওই রকম নয়। মৃত্যুর পর মানুষের শরীর থেকে আত্মা বেরিয়ে যায় ঠিকই, কিন্তু সেই আত্মার সামান্য খানিক একটা অংশ মানুষের মস্তিষ্ক ও খুলির মধ্যে থেকে যায়। এটা কেন হয়, সেটার কি কারণ তা আমি বলতে পারবো না, তবে এমনটা কিন্তু আমি বেশ কয়েকবার শুনেছি। তোমরা দেখবে যে কোনো তান্ত্রিক সাধক যখন কোনো শব নিয়ে সাধনা করে, সেই শবের কিন্তু মাথা থাকা প্রয়োজন। তাছাড়া বিভিন্ন কাজে মানুষের মস্তিষ্কের খুলি কাজে লাগে। আসলে সেই খুলি কিংবা মাথা মানুষের শরীরের প্রধান। এই প্রধান অংশের মাধ্যমেই আত্মাকে ওরা নিজের কবজায় করতে পারে। তাই কখনো ফাটা খুলি কিংবা খুলিতে কোনো আঘাত লাগা থাকলে তা কিন্তু সাধনার কাজে লাগে না। যদিও এই বিষয়ে অনেক চিন্তা ভাবনা রয়েছে, তবুও আমার তো এটাই মনে হয়। তাই তোমাদের বললাম, আগে গ্রামের দিকে মাঝে মাঝে সব সময় পোড়াবার আগে বাঁশের লাঠির আঘাতে মৃতদেহের খুলি ফাটিয়ে দেওয়া হতো। তারানাথের মুখে এমন কথা শুনে ভাবলাম, এ আবার কি নিয়ম? মানুষের মাথা ফাটিয়ে দেওয়া? সত্যি সত্যি এমন হতো নাকি? তারানাথের কাছেই এ কথা প্রথম শুনলাম। কিন্তু সেইটাই যদি হয়, তাহলে তাহলে তো মৃতদেহ পোড়ানোর সময় সমস্ত কিছু পুড়ে যায় বলে শুনেছি। আর শরীর পোড়া ছাই তাহলে কি কাজে লাগে? এ তো আর তোমাদের এই কলকাতা শহরের কথা নয়, এগুলো গ্রামগঞ্জের ব্যাপার, বুঝলে? গ্রামে গঞ্জে শ্মশান থাকে এমনিতেই এত দূরে যে যেখানে এত লোকজন সহজে পাওয়া যায় না। তাছাড়া মনে করো কোনো বৃষ্টির রাতে কেউ মারা গেছে, বাড়ির লোকেরা কয়েকজন মিলে কোনো রকমে মৃতদেহ নিয়ে শ্মশানে পৌঁছলো। একে তো বৃষ্টি, তার ওপর এত দূরের শ্মশান, রাতের ব্যাপার, কত ঘন্টা থাকবে কোনো ঠিক নেই। কোনো রকমে বৃষ্টি কমলেই মরায় আগুন ধরিয়ে দিয়ে ওরা বেরিয়ে পড়ল। পুরোপুরি যে পুড়বে তার ব্যবস্থা করার দরকার পড়ল না। এই রকম খুব বেশি হয় অন্য মানুষের মরার ক্ষেত্রে। যার পরিবারের মরা, সে তো আর এমনভাবে মরা ছেড়ে আসতে পারে না।
কিন্তু গ্রামের দিকে অনেক সময় দেখা যায় যে কোনো বাড়িতে কোনো লোক মারা গেলেও তার বাড়িতে কেউ নেই, এমন ব্যাপার হয়। তখন এমন ব্যাপার হয়, মৃতদেহ কোনো রকমে পুড়িয়ে দিয়ে চলে আসতে গিয়ে অনেক সময় তা সম্পূর্ণরূপে পোড়ে না। তখন তাদের শরীর এবং মাথার খুলি এমন সব কাজে লাগানো হয়। মনে রেখো, যে মৃতদেহের শরীরের কোনো অংশ এমনভাবে কাজে লাগানো হয়, তার আত্মা কিন্তু এত সহজে মুক্তি পায় না। মানুষের আত্মার মুক্তি পেয়ে গেলে আর তার শরীরের কোনো অংশ কোনো কাজেই লাগে না। তার মানে আপনি বলতে চাইছেন তান্ত্রিক এবং কাপালিকরা সমস্ত কিছু জেনে শুনে কোনো একটি আত্মাকে আটকে রাখার জন্য এমন কাজ করে? ঠাকুরমশাই, এইভাবে বললে তো কোনো কিছুই বুঝতে পারবো না। আপনি এমনভাবে বলুন যাতে আমরা গোটা ব্যাপারটা পরিষ্কারভাবে বুঝে উঠতে পারি। এমন কিছু নিশ্চয়ই আপনার কাছে আছে, আপনার জীবনে তো এত অভিজ্ঞতা হয়েছে। তারানাথ কিছুক্ষণ যেন চুপ করে ভাবল, তারপর বলল, মিথ্যে তোমরা বলোনি। তোমাদের যে কথা বলছি তেমন কিছু না হলেও একবার এমন একটা অদ্ভুত ব্যাপার ঘটেছিল আমার সাথে। এবার প্রথমে বড় দ্বন্দ্বে পড়ে গেলেও পরে বুঝতে পেরেছিলাম যে আসল ব্যাপারটা কি হয়েছে। আসল গ্রামের নাম আমার মনে নেই, তবে তার পাশের গ্রামের নাম মনে পড়ে, নরহরিপুর। সেই সময় সেই গ্রামের কাছে এক মেলা হয়েছিল। ঘুরতে ঘুরতে সেই মেলায় একবার গিয়ে পড়েছিলাম। বড় মেলা, নাকি 1 মাস ধরে চলছে। তা নানা রকম দোকান, খাবার, লোকজন সব এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে থাকা, আরো অনেক কিছু। নানা রকমের দোকান, খাবার, লোকজন, এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা আরো অনেক কিছু। মাঠের শেষের দিকে ছোট একটা নদী চলে গেছে। সেই নদীর পাড়েই মেলার ব্যবস্থা। আমি যখন সেখানে গিয়েছি তখন মেলা প্রায় শেষের দিকে। একদিন সেখানে কাটালাম মেলার বাইরের দিকে একটা গাছের তলায় বসে। লোকজন দেখি, এমনকি সাধুরাও দেখি পথে বেরিয়েছে। সব সময় যে সাধনা নিয়ে থাকতে হবে এমন তো মাথার দিব্যি কেউ দেয়নি। তাই সেখানে কয়েকটা দিন কাটিয়ে ফিরবো বলে ভেবেছি। একদিন দুপুরের দিকে এমনভাবেই আনমনা হয়ে বসে আছি। একটা লোক একটা শালপাতার মোড়কে কিছু মিষ্টি এনে দিল আমায়। অবাক হয়ে তাকিয়ে দেখলাম তার দিকে। দুপুরের সময় বড় খিদে পেয়েছে, তাই আর বিরক্ত না করে তার হাত থেকে সেটা নিলুম। ময়রার দোকান বসেছে, সেখান থেকেই মিষ্টি এনেছে। মিষ্টি খেয়ে এসে সামান্য জল খেয়ে যখন ধাতব হলাম, তখন তার মুখের দিকে ভালো করে তাকালাম। আর তাকাতেই আমি চমকে উঠলাম। তার কপালের রেখা দেখে আমার ভয় হলো। তার মাথার ঠিক পেছনের দিকে তাকাতেই চমকে উঠলাম। একটা কালো ছায়ার মতো অন্ধকারকে দেখতে পেলাম। আর দেখতে পেয়ে শিউরে উঠলাম। সে আমার পাশেই চুপ করে বসেছিল, কোনো কথা বলছে না। বুঝতে পারছি মনে মনে সে কিছু একটা আমায় বলতে চাইছে। তা আমি অনেকক্ষণ পরে বললাম, কি ব্যাপার বলো তো? বোধহয় তুমি আমায় কিছু বলার চেষ্টা করছো, কিন্তু সে কথা বলতে পারছো না। নিশ্চিন্তে বলো, আমি তোমার সমস্ত কথা শুনতে রাজি আছি। সাধু বাবা, পাশের গ্রামে আমার বাড়ি। আমি একাই থাকি। আমার মা মরেছে ছোটবেলায়। বাবা মারা গেছে আজ থেকে প্রায় 10 বছর আগে। আমি পাশের গ্রামে আমার ছোট বাড়িতে একাই থাকি। সবকিছু ঠিক ছিল সাধু বাবা, কিন্তু সেদিন মেলা থেকে বাড়ি ফেরার সময় ওই গ্রামের শেষের দিকে জঙ্গলে পথের কাছে কি যেন হলো। তারপর থেকে এই যে দেখুন না, ঘাড়ের কাছটা দেখুন। সে তার পরনের জামার গলার কাছটা তুলে ঘাড়ের দিকে দেখালো। আর আমি সেখানে তাকিয়ে দেখি ঘাড়ের কাছে গাল বরাবর লম্বা লাল টকটকে দাগ। দুপাশে যেন প্রচন্ড একটা চাপে কেউ তার গলার কাছটা চেপে ধরতে গিয়ে তার ধারালো কিছুতে গলার দুপাশে এমন দাগ হয়ে গেছে। বললাম, এ কি করে হলো? কোনো রোগ টোগ হয়েছে নাকি?
না না, অনেক সময় চামড়ায় নানা রোগ হয়, তাতে এমন হয়ে থাকে। কিন্তু আমার কথার উত্তর সে দিল না। তার বদলে আমার দিকে তাকিয়ে অদ্ভুতভাবে যে কথাটা বলল, তাতে আমি আরো চমকে উঠলাম। দিনের বেলা কিছু হয় না সাধু বাবা, হয় রাতের বেলা অন্ধকার নামলে যেন মনে হয় যে একটা মানুষ আমার ঘাড়ের উপর বসে আছে, আর তার হাতের আঙুলগুলো দিয়ে গলার ওই কাটা জায়গাটায় যেন ধীরে ধীরে আঙুল বুলাচ্ছে। সে এমন যন্ত্রণা হয় সাধু বাবা, আমি সামলে থাকতে পারি না, অথচ চিৎকার করতেও পারি না, কারণ লোকে আমায় পাগল ভাববে। তার কথা শুনে তার মুখের দিকে তাকালাম। কথা বলতে বলতে সে একবার এদিক ওদিক তাকিয়ে দেখল, তারপর আবার গলাটা নামিয়ে নিয়ে বলল, আপনাকে দেখে মনে হলো আপনি আমার কথা বুঝবেন। আপনাকে আমার ভালো লেগেছে বলেই আপনাকে আমি বললাম সাধু বাবা। আমায় একটু বিচার করে বলে দিন যে আমার ঘাড়ের উপর অন্ধকার নামলে কে এসে বসে বলুন তো। আমি বুঝতে পারলাম। তার দিকে তাকিয়ে আমি যা অনুভব করতে পেরেছিলাম তা মিথ্যে নয়। তার কপালের রেখা এবং তার মাথার পেছনে দেখতে পাওয়া সেই কালো ছায়া, সবকিছু যেন এখন মিলে যাচ্ছে। তার মানে কোনো এক অশরীরী কিংবা অশুভ শক্তির পাল্লায় সে পড়েছে। কিন্তু তার ঘাড়ের উপর অন্ধকার নামার পর কেউ বসে থাকে, এর মানেটা ঠিক বুঝলাম না। তাই বললাম, কবে থেকে এসব শুরু হয়েছে? একদিন রাতের বেলা মেলা থেকে ফেরার সময় ওই জঙ্গলের পথের কাছ থেকে গিয়েছিলাম। সেদিন মাথার উপর কি একটা পড়েছিল আমার। আমি প্রথমে ভেবেছিলাম গাছের ডাল ভেঙে পড়েছে, কিন্তু পরে মনে হলো গাছের ডাল নয়, অন্য কিছু। এদিকে দেখি একটা মানুষের মতো কেউ। তারপর পালাতে পালাতে গ্রামের যুবতীদের ভিড়ের মধ্যে ঢুকে হারিয়ে ফেলেছিলাম তাকে, মানে যে আমার ঘাড়ে বসেছিল তাকে। আমি জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। তারপর যে ওটা কোথায় গেছে তা আমি জানি না, কিন্তু এখন মনে হয় আসলে আমি ভুল দেখেছি। তবে ঘাড়ের ওপর রাতের বেলায় কেউ এসে বসে থাকে জানেন। তার মানে ওই জঙ্গলে পথের ওখান থেকে যাওয়ার পরেই যা যা হওয়ার তাই হয়েছে। জঙ্গলে পথের কাছে কি আছে সেটা দেখতে হবে। আচ্ছা, তোমার বাড়ি এখান থেকে কত দূর? তার নাম অবনী পালিত। চাষবাসের খানিকটা জমি আছে। সে কাজকর্ম মাঝে মাঝে করে বটে, তবে এখন চাষের সময় নয়, তাই তার সারাদিন অবসর। সে আমায় পথ দেখিয়ে তার বাড়িতে নিয়ে চলল। পথে চলতে চলতে এসে পড়লাম সেই জঙ্গলের জায়গাটায়। দূর থেকে জায়গাটাকে দেখেই কেমন যেন চমকে উঠল অবনী। সে আমায় আঙুল দেখিয়ে বলল, ওই যে সাধু বাবা, ওই যে সেই রাস্তাটা, ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় তাকে দেখেছিলাম। দিনের বেলা কিন্তু তেমন কিছু অনুভব করব না বলেই ভেবেছিলাম, কিন্তু পথের মাঝে নামতেই বুঝতে পারলাম যে তা সত্যি নয়। পথের দুপাশে বড় বড় গাছ মাথা ঝুঁকিয়ে দাঁড়িয়ে আছে পথের সামনের দিকে। দুপা এগোতেই একটা অদ্ভুত টকটক গন্ধ ভেসে এলো আমার নাকে। সেটা কেমন একটা গন্ধ বলে বোঝাতে পারবো না। অনেক দিনের বাসি দুধ বাড়িতে থাকলে যেমন গন্ধ হয়ে যায়, কিংবা নদী থেকে ধরে আনা মাছ পচে গেলে যেমন টক গন্ধ হয়, তেমন গন্ধ। গন্ধটা নাকে যেতেই আমি একবার চমকে উঠে এদিক ওদিক তাকিয়ে দেখলাম, আর মুহূর্তের মধ্যে একটা ব্যাপার বুঝতে পেরে আমার চমক লাগলো। এই গাছে ভরা রাস্তাটার কাছে আসছি, হঠাৎ করে যেন মনে হলো চারপাশের রোদ খানিকটা কমে গেছে, অথচ তখনও সূর্য কিন্তু পশ্চিম আকাশে গিয়ে ঢলেনি। আকাশের প্রায় শেষের দিকে কোনাকুনি ভাবে অবস্থান করছে। এখনো সূর্য ঢলতে ঘন্টাখানেক বাকি, অথচ তার মধ্যেই জায়গাটা কেমন যেন অন্ধকারে নির্জন হতে শুরু করেছে একটু একটু করে। অবনীর মনে যেন ভয় ছিল। বাইরে থেকে জায়গাটা অদ্ভুতভাবে খুব বেশি বড় নয়, মনে করো হেঁটে গেলে 15 কিংবা 20 হাত মতো। নরহরিপুর থেকে সোজা রাস্তাটা এসে ওই গাছে ভরা পথটা দিয়ে বেরিয়ে তারপর সামান্য বেঁকে চলে গেছে অবনীর গ্রামের দিকে।
কিন্তু ওইটুকু পথ হাঁটতে হাঁটতে আমার বারবার যেন মনে হচ্ছিল এই দিনের আলোতেও আধো অন্ধকারের মধ্যে কারা যেন আশপাশ থেকে আমাদের দেখছে। একটা চাপা নিঃশ্বাসের শব্দ বারবার কানে এসে লাগছিল। দূর থেকে অবনীর গলা শুনতে পেলাম। সাধু বাবা, সব ঠিক আছে তো? আমি কি আসবো? হাতের ইশারায় অবনীকে আসতে বললাম। অবনী আমার পাশে পাশে চলতে লাগলো প্রায় নিঃশব্দে। গোটা পথ হেঁটে পার করে যেই বাইরে বেরিয়ে এসেছি, অমনি যেন মনে হলো রোদ ঝলমলে আকাশটা আমাদের দিকে তাকিয়ে দেখছে এই মাত্র। কিন্তু এতক্ষণ ধরে আকাশটা যেন চোখ বন্ধ করে রেখেছিল। অবনী বুদ্ধিমান, তাই চট করে কিছু জিজ্ঞাসা করে আমায় ব্যতিব্যস্ত করে ফেলল না। অনেকক্ষণ ধরে ভাবতে লাগলাম। তারপর গ্রামের কাছাকাছি এসে পড়েছি। এমন সময় অবনী স্থির এবং ভারী গলায় বলল, সাধু বাবা, মনে হলো আপনি কিছু একটা বুঝতে পেরেছিলেন। কি হয়েছিল বলুন তো? অবনী, তোমায় প্রথম দেখেই আমি বুঝতে পেরেছিলাম যে তোমার সঙ্গে কিছু একটা হয়েছে, এবং যেটা হয়েছে তার সঙ্গে অশুভ কিছু একটা জড়িয়ে আছে। তবে তখনও এতটা বেশি কিছু ভাবিনি। তবে এই স্থানে পৌঁছবার সঙ্গে সঙ্গে বুঝতে পারছিলাম যে আসলে এই স্থানের মধ্যে কোনো একটা পরিবর্তন ঘটেছে। প্রচণ্ড রকম কোনো একটা অশুভ শক্তি এখানে রয়েছে, আর যে কারণে দিনের বেলাতেও তার প্রভাব পাওয়া যায়। তুমি যাকে অন্ধকার নামলে ঘাড়ের উপর অনুভব করতে পারছো, সে কোনো এক অশুভ শক্তি। কোনো একটা নির্দিষ্ট কারণে সে তোমার উপর ক্ষুণ্ণ হয়েছে। কিন্তু এর আগেও তো তুমি এই পথে গিয়েছো এখান থেকে, তাই না? তাহলে তখন কিছু অনুভব করনি? আমার কথায় অবনী কিছুই বলতে পারল না। আমি আর জোর করলাম না। তখনের মতো ফিরে গেলাম তার বাড়িতে। একটু পরে পশ্চিম আকাশে সূর্য অস্ত নামল। সেদিন রাতেই অবনীর বাড়ির দাওয়ার কাছে বসে তার সঙ্গে কথা বলছিলাম। আপনি বিশ্বাস করবেন না সাধু বাবা, আমি দেখলাম যেন একটা নরকঙ্কালের খটখট শব্দ ভেসে আসছে। পেছন থেকে আমি পালাতে যাব, কিন্তু আমার পা যেন সরছেই না সেখান থেকে। গোটা শরীর পাথরের মতো হয়ে গেছে। অন্ধকারে ভালোভাবে দেখতে না পেলেও বুঝতে পারছি সাদা সেই নরকঙ্কালটা কালো অন্ধকারের মধ্যে ওই পথ বেয়ে আমার দিকে এগিয়ে আসছে। জীবনে অনেকবার ভয় পেয়েছি, কিন্তু এমন ভয় আমি কখনো পাইনি। ভেবেছিলাম। কথা বলতে বলতে অবনী আমার দিকে তাকালো। আবার সে বলল, কিন্তু আমি কেন সাধু বাবা? এতদিন ধরে আমি ওই পথে যাতায়াত করছি। রাতের বেলা ওখান থেকে হেঁটে এসেছি। তাছাড়া কথাটা বলতে বলতে হঠাৎ করে অবনী থমকে গেল। কি যেন একটা ভেবে তার মুখে একটা অবাক ভাব ফুটে উঠতেই আমি হাসলাম আর বললাম, তোমার যে এতক্ষণ পরে হলেও ব্যাপারটা মনে পড়েছে, সেটাই অনেক বড় কথা, বুঝলে? যে কথা বলছি, শোনো, যে কথা বলেছি সে কথা ভালো করে মনে রাখবে। তোমার হাতের তাবিজটা কোনোভাবে খুলবে না। কি যে বলেন সাধু বাবা, এতদিন ভয় ছিল যে আমার কিছু হয়ে যাবে, কিন্তু এখন আপনার ক্ষমতার কথা আমি এই একদিনের মধ্যেই বুঝতে পেরেছি। এমন অন্ধকার হওয়ার পর এতক্ষণ কেটে গেল, অথচ একবারও আমি তাকে আমার কাঁধে অনুভব করতে পারিনি। এ কিভাবে হলো? অন্ধকারের মধ্যে তো ওই অবনীর ঘাড়ে কেউ একটা এসে বসতো। তাহলে সেদিন কি হলো? অবনী নিজেও অবাক হয়েছিল, কিন্তু আমি জানতাম এমনটা হবে। অবনীকে যে তাবিজ আমি দিয়েছিলাম, তাতে অশুভ শক্তি তার উপর সরাসরি কোনো প্রভাব ফেলতে পারবে না। কিন্তু বুঝতে পারছিলাম সেই কালো ছায়াটা তখনও তার চারপাশে রয়ে গেছে। গোটা বিপদ থেকে যে তাকে এত সহজে বাঁচাতে পারবো না, সেটাও বুঝতে পারছিলাম। সেই রাতে অবনীর কাছে বসে সমস্ত কথা শুনলাম। বুঝতে পারলাম সেই নরকঙ্কাল, যাকে সে মাত্র দুবার দেখতে পেয়েছিল, সে গ্রামের সীমানা পর্যন্ত শুধু আসেনি, তার অনেকটা বেশি ছুটে এসেছিল। কিন্তু গ্রামের ভেতরে প্রবেশ করতে পারেনি।
কিন্তু সেটা যেন আমার মনের মধ্যে জেগে রইল। পরদিন সকালে অবনীর সঙ্গে গিয়ে পৌঁছালাম গ্রামে। দেখলাম কয়েকদিন পরেই নতুন করে চাষ শুরু হবে। দুজনের সঙ্গে কথাও হলো। তাদের মধ্যে একজন মধ্যবয়স্ক চাষি, সে অবনীকে দেখে বলল, ইরে অবনী, তোর শরীরটা কেমন যেন শুকিয়ে গেছে বলে মনে হচ্ছে। এই মাস কয়েক আগেও তোকে দেখলাম বেশ ভালোই ছিলি, এর মধ্যে কি এমন হয়ে গেল? চোখের তলায় কালি, মুখটা শুকিয়ে গেছে। ও কিছু না, শরীরটা ভালো যাচ্ছে না, তাই একটু অমন হচ্ছে। এই যে সাধু বাবা, ইনি আমাদের গ্রামে এসেছেন। সাধু বাবাকে তাই চাষের জমি দেখাতে নিয়ে এলাম। বৃদ্ধ বয়স্ক লোকটি আমায় দেখে নমস্কার করল। আমিও নমস্কার করে কথা বলছি, ঠিক এমন সময় লোকটার নজর চলে গেল হঠাৎ করে অবনীর গলার দিকে। আর তাতেই সে কেমন যেন চমকে উঠে তাড়াতাড়ি এগিয়ে গেল অবনীর দিকে। জামার কাছটা সরিয়ে গলার দগদগে ঘায়ের মতো জায়গাটা দেখে সে চমকে উঠে বলল, এই সর্বনাশ সর্বনাশ, এই 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 কি হয়েছে রে? এই আবার তার মানে ও ফিরে এসেছে? সেখানে গ্রামের লোক তেমন কেউ ছিল না। বাকি যারা চাষে ছিল তারা ছিল অন্য পাশে, তাই লোকটার কথা অন্য কেউ শুনতে পায়নি। আমি সঙ্গে সঙ্গে চমকে উঠে বললাম, কে ফিরে এসেছে বলুন তো? কার কথা বলছেন? ওরে অবনী, তোর কি সর্বনাশ হয়েছে তুই জানিস না? তুই নিশ্চয়ই অমাবস্যার রাতে ওই জঙ্গলের তলা দিয়ে ফিরছিলি। ওখান থেকে ফেরার সময় নিশ্চয়ই কিছু দেখতে পেয়েছিলি। হ্যাঁ, একটা নরকঙ্কাল দেখেছিস? তাকে ছুঁয়েছিলি? হ্যাঁ? অবনী আবার কেমন যেন ভয় পেয়ে গিয়েছিল। সেই বয়স্ক লোকটা অবনীর গলার কাছের জামাটা সরিয়ে সেই জায়গাটা ভালো করে দেখতে লাগলো। গায়ের উপরে কি একটা যেন এসে পড়েছিল। প্রথমে বুঝতে পারিনি, কিন্তু পরে যেন মনে হলো সত্যি সত্যি কিছু একটা পড়েছে। কিন্তু এসব কথা তুমি জানলে কি করে? ওরে, ওইখানে কি আছে তুই জানিস না? নিশ্চয়ই কোনোভাবে কেউ ভুল করে ওই বাঁধন খুলে দিয়েছে, আর তার জন্যই ও বেরিয়ে এসেছে। দেখুন, আমাদেরকে ভালো করে সে কথা না বললে আমরা তো কিছুই বুঝতে পারছি না। আপনি আমাদের ভালো করে বলুন। ওই জঙ্গলের পথে যে একটা বিপদ হয়েছে সেটা আমি বুঝতে পারছি, কিন্তু অবনীকে তো বাঁচাতে হবে। আজ থেকে প্রায় বছর 10 আগের কথা। গ্রামের লোকেরা সে কথা অনেকেই জানে না। এ গ্রামের মাত্র কয়েকজন সে কথা জানে। তাদের মধ্যে আমি ছাড়া আর মাত্র একজন এই গ্রামে জীবিত আছে। আমরা 4 জন সেই দিনই জঙ্গল তলা দিয়ে নরহরিপুরে গিয়েছিলাম সন্ধেবেলার দিকে। ওখান থেকে ফিরে আসছি। নরহরিপুর থেকে আমাদের গ্রামে ফিরে আসার মাঝে আর একটা পথ চলে গেছে অন্যদিকে। এই পথে বেশ খানিকটা গেলেই পড়ে গ্রামের শ্মশান। তখন বর্ষার সময়, সন্ধ্যের দিকে এক পশলা বৃষ্টি হয়ে গেছে। আমরা যখন হেঁটে আসছি তখনও ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। এমন সময় দেখতে পেলাম একটা লোক খালি গা, পরনে একটা কালো রঙের কাপড় জড়িয়ে রাখা, একটা মৃতদেহকে মাটির উপর দিয়ে টানতে টানতে নিয়ে যাচ্ছে ওই জঙ্গল তলার উল্টো দিকে, জঙ্গল মতো যেই জায়গাটা রয়েছে সেই দিকে। তার এক হাতে একটা লম্বা ত্রিশূল, অন্য হাতে মরাটার একটা হাতের কাজ ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে। জানেন, মরাটার দিকে তাকিয়ে কিন্তু আমাদের বমি আসার জোগাড়। গোটা শরীর প্রায় পুড়ে গেছে, মাথা থেকে খানিকটা অংশ অবশিষ্ট আছে, তবু সেখানেও পোড়ার দাগ, মুখ ভালোভাবে চেনা যায় না। মরাটার শরীর থেকে এখানে ওখানে পোড়া পোড়া মাংস গলে গলে পড়ছে। একটা অদ্ভুত কটু গন্ধ বাতাসটা একেবারে ভরিয়ে দিয়েছে। ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে। তখন আমি আর বাকি 3 জন তো ভয়ে প্রায় আধমরা হয়ে গেছি। হ্যাঁ, এই এমন দৃশ্য দেখা তো সবার পক্ষে সম্ভব নয়। তখন বুঝতে পারলাম শ্মশান থেকে আধ পোড়া কোনো একটা মৃতদেহ নিয়ে এসছে। হ্যাঁ, একবার মনে করলাম সেখান থেকে চলে যাই। তারপরে কি মনে হতে আমরা কৌতূহলী হয়ে পিছু নিলাম সেই তান্ত্রিকের, বুঝলেন? হ্যাঁ, জঙ্গলের ভেতর দিকে অনেকটা পর্যন্ত যেতে তান্ত্রিক ঘন জঙ্গলের দিকে ঢুকে পড়ল।
ওদিকের জঙ্গল এখন পাতলা হয়ে এসছে, কিন্তু তখন ছিল আরো ঘন। তারপরে একটা ডোবা, সেই ডোবার পাড়ে ছোট মতো একটা কুঁড়ে ঘর বানানো দেখতে পেলাম। গ্রামের লোকেরা সেদিকে চট করে আসে না, দরকার পড়ে না, তাই এখানে আস্তানা করে বসেছে। বেশ বুঝতে পারছিলাম। হ্যাঁ, তবে যেটা বুঝতে পারছিলাম না সেটা হলো ওই মৃতদেহটা দিয়ে কি করবে সেই তান্ত্রিক। হ্যাঁ, তারপর দেখতে দেখতে দুপুর পেরিয়ে বিকেল, এবং বিকেল পেরিয়ে সন্ধে হয়ে গেল। আকাশে চাঁদের আলো অল্প রয়েছে, আর সেই চাঁদের আলোয় আমরা যা দেখতে পেলুম তাতে আমাদের সবার গোটা শরীর যেন বরফের মতো ঠান্ডা হয়ে গেল। আরে মরাটার মাথাটা সেই তান্ত্রিক কিভাবে যেন ছাড়িয়ে ফেললো, তারপর কি যেন দিয়ে মাথাটা ধুতে লাগলো। একসময় উঠে যাওয়া ছাল চামড়া মাংস সব তুলে তুলে একটা নরো করটি বার করে আনলো। তারপর গোটা শরীরটাকে তেমন ভাবেই পরিষ্কার করলো, সেটারও মাংস ও চামড়া ছাড়িয়ে ফেললো। আর তারপর সেই আধপোড়া মাংসগুলো খেতে লাগলো সে নিজে। হ্যাঁ, অনেকক্ষণ ধরে এসব চলতে লাগলো। আমাদের মধ্যে একজন সেই দৃশ্য দেখে তো বমি পর্যন্ত করে ফেললো। হ্যাঁ, আরে আমার মাথা ঝিমঝিম করতে লাগলো, কিন্তু কি হয় তা আমি দেখতে চাইলাম। তারপর আরো কিছু করে সে ওই কঙ্কালের শরীরটা আর মাথাটা এক জায়গায় রেখে কিসের যেন একটা মন্ত্র পড়লো। কালো কালো গুঁড়ো ছড়িয়ে দিল গোটা শরীরে, তারপর মাটি দিয়ে কিসের যেন দাগ কেটে নিল। তারপর শুরু হলো তার সাধনা। আমরা যেন পাথরের মতো বসে আছি। সেখানে একসময় চাঁদের আলো আর আগুনের আলোতে দেখতে পেলুম তান্ত্রিকের সামনে মাটিতে ছড়িয়ে রাখা মরাটা আরে আস্তে আস্তে উঠে বসেছে। হ্যাঁ, আর উঠে বসেই সে আমাদের দিকে তাকিয়ে যেন চিৎকার করে বলে উঠল, গাছের আড়াল থেকে দাঁড়িয়ে চারজন সব দেখেছে। সঙ্গে সঙ্গে সেই সাধু উঠে দাঁড়ালো, হাতের সেই ত্রিশূলটা ছুঁড়ে দিল আমাদের দিকে। হ্যাঁ, সেই জঙ্গলটা লক্ষ্য করে একেবারে ছুঁড়ে দিল। আমরা চারজন তখন দৌড়তে শুরু করেছি, আর ছুটতে ছুটতে পেছনের দিয়ে তাকিয়ে দেখি সেই নরকঙ্কালটা, যার হাত পা ঠিক জন্তুর মতো, সে ছুটতে ছুটতে আসছে আমাদের দিকে। প্রাণপণে ছুটে প্রথমে জঙ্গলের বাইরে, তারপর জঙ্গলের তলায় পেরিয়ে গ্রামের চৌহদ্দির ভেতরে এসে ঢুকলাম। উফ, আমাদের গ্রামের বাইরে বন্ধন রয়েছে বুঝলেন। বাইরে থেকে কোনো অশুভ শক্তি চট করে গ্রামে ঢুকতে পারে না। আজ থেকে অনেক বছর আগে এক তান্ত্রিক এই গ্রাম বন্ধন করে দিয়ে গিয়েছিল এক বিশেষ কারণে। সেই কারণ আমি জানি না, তবে তার বন্ধন এখনো পর্যন্ত ঠুনকো হয়নি, সে কথা বলতে পারি। তার মানে সেই কারণেই সেদিন রাতের বেলা গ্রামের ভেতরে ঢুকতেই সেই নরকঙ্কালটাকে আর আমি দেখতে পাইনি। কিন্তু এতদিন কিছু হলো না, আর 10 বছর আগের সেই একটা ঘটনা আজ এত বছর পরে পুনরাবৃত্তি কি করে হলো? কি করে হলো সে কথা আমি কি জানি ঠাকুর মশাই, তবে এটুকু জানি 10 বছর আগে সেই তান্ত্রিক নরহরিপুরে উপদ্রব শুরু করেছিল। তখন কোনো এক তান্ত্রিক এসে এই গ্রামকে রক্ষা করেছিল। কি হয়েছিল সেটা জানি না, তবে শুনেছিলুম তারপরে ওই তান্ত্রিক নিরুদ্দেশ হয়ে যায় এবং সবকিছু তখনের মতো চাপা পড়ে যায়। পরে নরহরিপুরের বিশ্বস্ত লোকের কাছে শুনেছিল ওই জঙ্গল পথের কাছেই ওর আস্তানা ছিল, সেইখানেই ওই তান্ত্রিক তাকে মেরে ফেলে। কিন্তু তার সঙ্গে যে একটা কঙ্কাল ছিল, সেই কঙ্কালটাকে খুঁজে পাওয়া যায় না। সেই কঙ্কালটাকে নাকি তান্ত্রিক ওই জঙ্গলের মাঝে কোথাও আবদ্ধ করে রেখেছিল। হতেই পারে সে মুক্তি পেয়েছে, আর মুক্তি পাওয়ার পরে প্রথমে তোকে ধরেছে। একটা কথা বারবার মাথায় ঘোরাফেরা করছিল, কিন্তু সেই কথাটা বলবো কিনা বুঝতে পারছিলাম না। বয়স্ক লোকটি অবনীর গলায় ওই লাল দাগ দেখে কি করে এত কিছু বলে ফেলল? ওই লাল দাগের সঙ্গে ওই তান্ত্রিক
বা অবনীর ঘাড়ে চেপে বসা ভূতের সম্পর্ক আছে বলে তো কিছু বলল না। তাহলে এই দাগ দেখে বলছি, তাহলে এখন উপায়? দেখুন, এই তাবিজ দিয়ে আমি সাময়িক সময়ের জন্য ওকে আটকে রাখতে পারি, কিন্তু একবার যখন ওর উপর নজর পড়েছে তখন অবনীর কিন্তু বিপদ হতে পারে। শুধু বিপদ হবে না, আরো অনেক বড় কিছু হতে পারে। তান্ত্রিক সব দেহ নিয়ে কি সব করত, আর তার সেসব বিদ্যা নাকি অনেক ভয়ঙ্কর। তান্ত্রিকের নামে অনেক কিছু শুনেছি, কিন্তু সেসব কথা মিথ্যে না সত্যি তা আমি জানি না। শুনেছি সেই তান্ত্রিক মারা গেলেও নিজের আত্মাকে সে নাকি বাঁচিয়ে রেখেছিল, আর সেই আত্মাই তার হয়ে সমস্ত কাজ করবে। হ্যাঁ, কিন্তু আমার এই গলার লাল দাগগুলো, এগুলো কেন হলো? মৃত্যুর পর সেই তান্ত্রিক নাকি নরকঙ্কালের উপর ভর করেছিল। সে সুযোগ খুঁজতে থাকতো কারো ঘাড়ে চাপার জন্য। চাপতে পারলেই তার রক্ত দিয়ে নিজের অংশকে তার মধ্যে প্রবেশ করানোর চেষ্টা করত। এ কথা আমি শুনেছিলাম, নরহরিপুরে সেই লোকটির কাছে। সে ভালো মানুষ, পড়ালেখা জানে, গ্রামে নাম আছে, সে অকারণে আমার মিথ্যে কথা বলবে না। এখন ঠাকুরমশাই কি করা যায় সেটা আপনি বলুন। দেখুন, আমি অবনীকে বাঁচাতেই পারি, কিন্তু তাতে তো সমস্যার সমাধান হবে না। সমস্যার সমাধান করতে গেলে আমাদের এই জঙ্গল পথের কাছে যেতেই হবে, আর এখানে গিয়েই বাকি সবকিছু আমরা খুঁজে পাব। আমার কথায় ওরা সম্মতি জানালো। স্থির হলো আজ রাতে অন্ধকার নামলে আমরা সেই জঙ্গল পথের কাছে যাব, কারণ আধার না নামলে ওখানে কিছুই হবে না। একটানা বলে আবার তারানাথ চুপ করতে এবার কিশোরী বলে উঠল, আমি তো সবই বুঝলাম ঠাকুরমশাই, কিন্তু একটা ব্যাপার এখনো বুঝতে পারলাম না। তাহলে যে অশুভ সত্যি অবনীর ক্ষতি করতে চাইছিল, সেইটা আসলে কে ছিল? তান্ত্রিকের আত্মা, নাকি যে মৃতদেহটা ওই বয়স্ক চাষি দেখেছিল তার আত্মা? রাত পর্যন্ত আমরা অপেক্ষা করলাম। তারপর রাত নামতেই আমি, অবনী আর সেই লোক 2-3 জন মিলে বেরিয়ে পড়লাম। জঙ্গল পথের কাছাকাছি এসেছি এমন সময় বয়স্ক লোকটি বলল, সেই ঘটনার পর থেকে কোনোদিন রাতের বেলা আমি এখানে আসিনি। সেদিন যা ভয় পেয়েছিলাম না, সে কথা আমি কাউকে বলতে পারবো না। সত্যি বলছি, এমনভাবে ভয় আমি জীবনে কোনোদিন পাইনি। কিন্তু অবনীকে বোধহয় বাঁচানো যাবে না ঠাকুরমশাই। আমি থাকতে কোনো চিন্তা করবেন না। আপনি কি জানেন যে আমি শুধুমাত্র একটা তাবিজ দিয়েই রক্ষা করতে পারি অবনীকে? কিন্তু তাতে গ্রামের অন্য লোকেদের বিপদ বাড়বে। রাতের বেলা অন্য কেউ আবার এখানে এলে তখন তাকে ওই অশুভ শক্তি ক্ষতি করতে পারে। 2-1 কথায় তাকে আবার ব্যাপারটা বুঝিয়ে দিয়ে আমরা জঙ্গল পথের কাছে যেই এসেছি, এমন সময় জঙ্গল পথের এক পাশের একটা গাছের মাথা থরথর করে নড়ে উঠল, আর ঠিক তখনই অবনীর ভয়ার্ত গলায় চিৎকার শুনতে পাওয়া গেল। সাধু বাবা, ওখানে ওটা কি? অবনীর কথা শুনে আমি আর সেই লোকটি দুজনে মিলে একসঙ্গে তাকালাম সামনের দিকে, আর তাকিয়ে দেখি বড় একটা আম গাছই বোধ হয়। সেই গাছের একদম নিচু ডালের উপরে দাঁড়িয়ে আছে একটা সাদা মতো কি যেন। এত দূর থেকে ভালোভাবে বোঝা যায় না, কিন্তু ওটা যে একটা নরকঙ্কাল এইটুকু বলতে খুব একটা অসুবিধে হলো না। দেখতে পেলাম গাছের ডালের উপর দাঁড়িয়ে সে আমাদের দিকেই তাকিয়ে হাসছে। বলেছিলাম না, ও ওখানেই থাকবে। তোকে আমার চাই। এরকম আরো কয়েকটা আত্মা না হলে আমি যে আর ফিরতে পারবো না। আজ তোদের 3 জনকেই আমি নিয়ে যাব। এরপর শুরু হলো হাসি। হাসির শব্দের সঙ্গে হাড়ে হাড়ে ধাক্কা লেগে যে খটখট শব্দ হয়, ঠিক তেমনই একটা শব্দ শুনতে পেলাম। গাছের উপর থেকে ধীরে ধীরে সেই নরকঙ্কাল নিচে নেমে আসবে বলে ভেবেছিলাম, কিন্তু ব্যাপারটা তেমন হলো না। হঠাৎ করেই আমাদের চোখের সামনেটা কেমন ঝাপসা হয়ে গেল, আর দেখতে পেলাম
গাছের তলায় দাঁড়িয়ে রয়েছে একটা তান্ত্রিক, গোটা শরীর উলঙ্গ, শুধু একটা কালো কাপড় জড়িয়ে রাখা, হাতে ত্রিশূল। প্রথমে ব্যাপারটা ত্রিশূল মনে হলেও পরে বুঝতে পারলাম যে ওটা ত্রিশূল নয়, লম্বা কোনো একটা গাছের কাণ্ড কিংবা কাঠ দিয়ে তৈরি করা অদ্ভুত ত্রিশূলের মতো কোনো একটা কিছু। ভালো করে দেখলে ব্যাপারটা তবেই একমাত্র লক্ষ্য করা যায়। আমি কিছু বুঝে ওঠার আগে সে আবার বলল, তোরা চলে যায় এখান থেকে, তোদের কোনো ক্ষতি আমি চাই না, ওকে আমি নিয়ে যাব। কিন্তু কেন কেন ওকে নিয়ে যাবি তুই? ও তো তোর কোনো ক্ষতি করেনি। করেছ, ওর জন্যই আমি আমার শরীর হারিয়েছি, ওর জন্যই। আমি, অবনী, সেই বয়স্ক লোকটি, তিনজনে যেন অবাক হয়ে গেলাম। কিছু বলতে যাব তার আগে আমার পাশ থেকে বয়স্ক লোকটি বলে উঠল, ওর জন্য নয়, অবনীর বয়স তখন কত? অবনী তখন অনেক ছোট। অবনীর জন্য নয়, যা করেছে অবনীর বাবা করেছে, আর গ্রামের ভালোর জন্য এসে ওই 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 কাজ করেছে। আর আমি যে এতগুলো বছর ধরে একটু একটু করে তন্ত্র সাধনা করে এসেছি, এতগুলো বছর ধরে একটু একটু করে সাধনার পথে নিজেকে এগিয়ে নিয়ে চলেছে, সেই গোপন সাধনা করার জন্য তার বেলায় বুঝতে পারলাম যে ভেতরে আরো একটা ইতিহাস আছে, কিন্তু সেটা বোঝার মতো সময় এখন নেই। কারণ ততক্ষণে সেই ছায়া ছায়া মতো দেখতে পাওয়া তান্ত্রিক হাঁটতে হাঁটতে আমাদের দিকে এগিয়ে আসছে। সেই ছায়া যত অবনীর দিকে এগোচ্ছে ততই যেন অবনী ভয়ে পেছনের দিকে সরে যাচ্ছে। আমি প্রমাদ গুনলাম, কিছু একটা বলতে যাব অবনীকে, তার আগে হঠাৎ করে সে ডান দিকের জঙ্গলের ছিটকে ঢুকে পড়ল। সেই মুহূর্তে সেই কালো কালো ছায়ার মতো তান্ত্রিক একটা অট্টহাসি করে উঠে আমাদের চোখের সামনে থেকে মিলিয়ে গেল, ঠিক অবনীর মতো। আমরা তো কিছুক্ষণের জন্যে কেমন যেন হতভম্ব হয়ে পড়েছিলাম। তারপরে বললাম, সর্বনাশ, আমার সামনে থাকলে ওর কোনো ক্ষতি হতো না, কিন্তু জঙ্গলের ভেতরে যদি ওর কোনো ক্ষতি হয়, না 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 না, আমাদের এক্ষুনি ভেতরে যেতে হবে। বয়স্ক লোকটি প্রথমে ভয় পেয়ে গেল, তবে অবনী ভেতরে চলে যেতে সেও সঙ্গে সঙ্গে জঙ্গলে নামলো, আর তার সঙ্গে আমিও জঙ্গলে নামলাম। তারপর দুজনে মিলে চিৎকার করে ডাকছি, অবনী! কিন্তু না, আমাদের চিৎকারের কোনো সাড়া নেই। অবনী শুনতে পাচ্ছে না। আরো কয়েকবার ডাকতে ডাকতে আমরা আরো ভেতরের দিকে এলাম। এক সময় কি মনে হতে বললাম, আচ্ছা, সেই 10 বছর আগে সাধু যে ডোবার কাছে দাঁড়িয়ে সাধনা করেছিল সেটা মনে আছে? একটু সময় লাগলো, তবে মনে পড়ল। জঙ্গলের মধ্যে সেই আঁধারে শুধুমাত্র চাঁদের আলোয় পথ দেখা যে কি মুশকিল তা বলে বোঝাতে পারবো না। তবু কোনো রকমে সেই জায়গাটায় গিয়ে পৌঁছালাম, আর পৌঁছেই দেখতে পেলাম বড্ড দেরি হয়ে গেছে। আমাদের সামনে একটা হাঁড়ি কাঠ, আর সেই হাঁড়ি কাঠের মধ্যে মাথা ঢুকানো রয়েছে অবনীর। তার দুটো হাত পেছনের দিকে পিছ মোড়া করে বাঁধা। ডোবার সামনের গাছের তলায় একটা মূর্তি, সেটাই বোধহয় তান্ত্রিকের আরাধ্য দেবতা। তার হাতে উঠে এসেছে খাড়া। অবাক হয়ে গেলাম, এইভাবে নিজের অতৃপ্ত উপাসনা পূরণ করতে আসা। অবনীকে কি সত্যি আমি বাঁচাতে পারবো? অবনী যেন মহাচ্ছন্ন হয়ে রয়েছে, তার দুই চোখ বন্ধ। সেই তান্ত্রিক খাড়াটা আস্তে আস্তে মাটির উপরে তুলতে শুরু করেছে। আমি কিছু বুঝে উঠতে পারছিলাম না। অবনীর গলায় সেই তাবিজ থাকলে সেই তাবিজ থাকা অবস্থায় তাকে স্পর্শ করা সম্ভব নয়, যদি কোনো কারণে তাবিজটা ছিঁড়ে না যায়। সাধু বাবা, কি হচ্ছে? আমি কিছু বুঝে উঠতে যাব, তার আগেই চোখের সামনে অনেকগুলো ব্যাপার একসঙ্গে ঘটে গেল। আমি সামনে যাবার আগেই হঠাৎ করে দেখতে পেলাম, যেখানে সেই তান্ত্রিক দাঁড়িয়ে আছে তার পেছনের দিক থেকে হঠাৎ করে অন্ধকারে একটা কালো ছায়া বেরিয়ে এলো। সেই কালো ছায়াটাকে দেখে এক মুহূর্তের জন্য যেন মনে হলো
যে কালো ছায়াটার মাথার কাছটায় যেন তার মুন্ডুটা নেই। সাধু ততক্ষণে তার খাড়া তুলে ধরেছে, একটা কোপ নামিয়ে আনবে অবনীর গলা লক্ষ্য করে, আর তারপরেই আমার পেছনে থাকা সেই বয়স্ক লোকটা ভয়ে চিৎকার করে উঠেছে। আর ঠিক সেই মুহূর্তে কালো ছায়াটা ছিটকে গেল তান্ত্রিকের দিকে। আর তারপরেই দেখতে পেলাম একটা ব্যাপার। এতক্ষণ যেখানে তান্ত্রিক দাঁড়িয়েছিল ঠিক তার পাশেই যেন মাটির উপর হুড়মুড় করে কি একটা পড়ল। দেখি একটা নরকঙ্কাল, তার মাথাটা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। আর সঙ্গে সঙ্গে সাধু অদ্ভুত গলায় চিৎকার করে উঠেছে। তার সেই চিৎকারের সঙ্গে আমি কোনো কিছুর মিল খুঁজে পাইনি কোনোদিন। একসাথে অনেকগুলো হিংস্র শেয়াল ডেকে উঠেছে। তার হাতের খাড়া ছিটিয়ে গেছে সামনের দিকে, হুড়মুড় করে সেই কালো ছায়াটা। আর তার সঙ্গে যেন সাধুর শরীর থেকে বেরিয়ে আসে একটা কালো ছায়া। ছায়াটা ছিটকে গিয়ে পড়ল সামনে ডোবার জলে। আমার পেছনে থাকা লোকটি বলল, কি হলো সাধুর? হ্যাঁ, এই সাধুর ওপর কি তাহলে? উনি তো অজ্ঞান অবস্থায় এখানে পড়ে আছি। এই তাহলে তাহলে এখন ওসবের জন্য সময় নেই, তাড়াতাড়ি আসুন। ছুটে গেলাম সামনের দিকে। বয়স্ক লোকটি কোনো রকমে অবনীকে সেখান থেকে ছাড়িয়ে একপাশে সরিয়ে আনলো। আমি ততক্ষণে নিজের কর্ম স্থির করে ফেলেছি। সামনে সেই নরকঙ্কালটা পড়ে রয়েছে, তার মাথাটা ধড়ের কাছ থেকে বিচ্ছিন্ন। সঙ্গে সঙ্গে আমি নরকঙ্কালটাকে তুলে নিলাম একপাশে। সামনে জ্বলতে থাকা একটা কার্ড ছিল। কি আগুন জ্বালিয়েছিল আমি জানি না। আর একটা জিনিস, এটা সঙ্গে নিয়েই আমি ঘুরছিলাম, কারণ আমি জানতাম কাজে লাগবে। তাই ওই দিনই দুপুরের দিকে এটা সংগ্রহ করিয়েছিলাম। সেইটা ছিটিয়ে দিলাম সেই নরকঙ্কালের গায়ে। ঠিক সঙ্গে সঙ্গে জলের দিক থেকে যেন একটা তীব্র আর্তনাদ বেরিয়ে এলো। খবরদার, খবরদার! আগুনে আগুনে আমার গা পুড়ে যাচ্ছে, পুড়ে যাচ্ছে। নরকঙ্কালটা আগুনে যতই জ্বলতে লাগলো ততই যেন ডোবার দিক থেকে চিৎকার ভেসে আসতে লাগলো। তাকিয়ে দেখি সেই কালো ছায়া দুটো তখনও ডোবার জলে যেন ফটফট শব্দ করছে। ফটফট শব্দে নরকঙ্কাল ফুটতে ফুটতে ফটফট শব্দে হাড় ফাটতে শুরু করেছে। এমন সময় আমি একপাশে নামিয়ে রাখা খাঁড়াটা দেখতে পেলাম। আর একটুও সময় নষ্ট না করে সেটা তুলে নিয়ে এগিয়ে গেলাম সামনের দিকে, যেখানে ওরকম করে মাথাটা পড়ে আছে ঠিক সেইখানে। তারপর শরীরের সর্বশক্তি দিয়ে নরকঙ্কালের মাথা বরাবর চালিয়ে যেতেই হঠাৎ শব্দ করে খুলিটা একটা ফেটে গেল। আর তার সঙ্গে সঙ্গে ডোবার জলে সেই দুই ছায়ামূর্তির ফটফট শব্দ যেন এক মুহূর্তের মধ্যে থেমে গেল। আমি তখন সেই বয়স্ক লোকটিকে নিয়ে আর অবনীর প্রায় অচৈতন্য শরীরটাকে নিয়ে জঙ্গল থেকে বেরিয়ে প্রথমে জঙ্গল পথ, তারপরে সেখান থেকে গ্রামের চৌহদ্দির ভেতরে ঢুকে তারপর হাফ ছেড়ে বাঁচলাম। বয়স্ক লোকটি কিছুই বুঝতে পারছিল না, তার জ্ঞান ফিরছে না। কি হলো বলুন তো সাধু বাবা, আমি তো কিছু বুঝতে পারলুম না। আজ থেকে 10 বছর আগে বোধহয় সেই তান্ত্রিক সত্যিই মারা গেছিল, কিন্তু তার আত্মা রয়েছিল ওইখানে। ওই নরকঙ্কালটা সে কোনোভাবে কোথাও লুকিয়ে রেখেছিল, কিন্তু বাঁধন থাকার কারণে সে সেখান থেকে বের হতে পারেনি। এবার আমার মনে হয় অবনীর কারণে এই সেই বাঁধন কেটেছে। অবনী সে কথা না বললেও আমার মনে হয়েছে যে কোনো কারণে ওই জঙ্গল পথের মাঝে জঙ্গলের ভেতরে ঢুকেছিল। জঙ্গলের মাঝে ওইখানে যে একটা ডোবা আছে সে কথা অবনী আমায় একবার কথায় কথায় বলে ফেলেছিল। আমার মনে হয় ওই ডোবার কাছেই ওই তান্ত্রিক ওই সাধুকে আটকে রেখেছিল। যাই হোক, ছাড়া পেয়ে সে অবনীকে ভর করে, তাই অবনীর কাঁধে ওই লাল দাগ। আর তাকে ভর করার জন্যে নিজের আত্মাকে অবনীর মধ্যে প্রবেশ করাতে চেয়েছিল। তাই যেই মুহূর্তে অবনীকে সে বলি দিতে উদ্যত হয়, সেই মুহূর্তে এতদিন ধরে অতৃপ্ত অবস্থায় থাকা ওই নরকঙ্কালটির আসল আত্মা সেখানে এসে পড়ে। সে জানত এই একটা মুহূর্তে সে সাধুকে সে স্পর্শ করতে পারবে,
আর তাই সেই মুহূর্তে তাকে সেখান থেকে সরিয়ে দেয়। আর তাতে নরকঙ্কাল ও সাধুর দেহ সেখানে পড়ে থাকে, আর দুই আত্মা মিলে তখন ডোবার জলে ফটফট শব্দ করতে থাকে। বাকি সবকিছু তো আপনি জানেন। কিন্তু আপনি নরকঙ্কালের মাথা ফাটালেন কেন? তারানাথ কথার উত্তর দেওয়ার আগে কিশোরী বলল, যাতে সেই অতৃপ্ত আত্মা মুক্তি পায়, আর সে আত্মাকে আর কোনোভাবেই তার শরীরের দ্বারা কোনো তান্ত্রিক কাজে লাগাতে না পারে, তাই তো? তারানাথ মাথা নাড়ল। আমরা উঠে পড়লাম। টিপটিপ বৃষ্টি শুরু হয়েছে, আর বসে থাকা যাবে না, তাহলে বৃষ্টি বাড়তে শুরু করবে। বাইরে বেরিয়ে মনে পড়ল একটা কথাই জানা হলো না, সেই চাষি অবনীর গলায় লাল দাগ দেখে কি করে বুঝতে পেরেছিল যে আসলে অবনীর উপর সেই সাধুর অশুভ শক্তি ভর করেছে? তাহলে কি সেই চাষি আরো অন্য কিছু জানতো? কিশোরীর দিকে তাকিয়ে দেখলাম সে চুপচাপ কি যেন ভাবছে, তাই তাকে আর এই কথা বললাম না। হাঁটতে লাগলাম ট্রাম রাস্তার দিকে।